সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দেশ থেকে যারা এই মুহূর্তে বাংলা টিভি ৭১ দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমসাময়িক ভাবনা। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য অস্ট্রেলিয়া থেকে যুক্ত রয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়া শাখার সম্মানিত সভাপতি জনাব মোল্লা মোহাম্মদ রাশিদুল হক। মোল্লা মোহাম্মদ রাশিদুল হক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ সালাম ভাই, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আপনাকে এবং বাংলা টিভি ৭১কে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ। তো শুরুতেই আপনি জানেন যে বাংলাদেশে সারা দেশেই ধর্ষকদের বিচারের দাবিতে উত্তাল হয়েছে। তো সেখানে ধর্ষণের প্রতিবাদে সারা দেশ উত্তাল এবং মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, ধর্ষকদের বিচার দাবি সর্বত্র। তো আপনি যদি একটু বিশ্লেষণ করেন। জি ধন্যবাদ সালাম ভাই। এটা আসলে আমি মনে করি যে এটা প্রত্যেকেরই প্রাণের দাবি, যে আজকে আমাদের সবারই মা বোন আছেন, সবারই মহিলা আত্মীয়-স্বজন আছেন। আমরা জানি যে এটা কতটা জঘন্য একটা ক্রাইম, কতটা জঘন্য একটা অপরাধ। কারণ আমরা যদি ধরেও নেই যে মৃত্যু ছাড়া আ আ ধর্ষণের চেয়ে ওয়ার্স আর কোনো অপরাধ হতে পারে না, এবং কারো, কারো ক্ষেত্রে মৃত্যুর চেয়েও ওয়ার্স, মৃত্যুর চেয়েও খারাপ হচ্ছে ধর্ষণের ট্রমা। কারণ অনেকে এই ধর্ষণের ট্রমা নিয়ে সারাটা জীবন বেঁচে থাকবেন। তো তাদের জন্য কিন্তু এটা মৃত্যুর চেয়েও খারাপ কারো, কারো চেয়ে। তো এত বড় একটা যে অপরাধ যাদের বিরুদ্ধে সংঘটিত হচ্ছে, তো তারা তো সেটা নিয়ে প্রতিবাদ করবেনই। এবং আমরা যারা আজকে আমরা যারা আছি, যারা হয়তো আম পুরুষ মানুষ, যারা হয়তো ধর্ষিত হচ্ছি না, কিন্তু যেসব পুরুষ মানুষ ধর্ষণ করছেন, তো তারা যেহেতু পুরুষ আ আ জেন্ডারের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব লজ্জিত যে আমাদের মধ্যেই একটা অংশ এই ধরনের জঘন্য কাজে জড়িত। তো এটা আসলে আমাকে খুবই দুঃখিত করে। তো যেটা নিয়ে কথা হচ্ছে যে বিচার চাচ্ছেন, তো বিচার তো আমরা চাইবই। তো বিচার তো আমাদের চাইতে হবে এবং সেটা আমরা চাইবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে বিচারটা আমরা কিভাবে চাইবো? সে বিচারটা কেন চাইবো? বা সেই বিচারের যে আ একটা যদি আমি ক্রস সেকশন করি, তো সেটা নিয়ে একটা আলোচনা এখানে হতে পারে। তো আমি সেটাতে যাচ্ছি। সালাম ভাই, আপনি যদি আমাকে সময় দেন আমি একটা, একটা করে আসি। আপনি দেখেন যে বাংলাদেশে ধর্ষণ পরিস্থিতি কিন্তু একটু বেড়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু এমনিতেও ধর্ষণের জন্য যে একেবারে স্বর্গরাজ্য, অনেকে আমি ফেসবুকে লেখা দেখলাম যে, "এমন সোনার বাংলা চাইনি, ধর্ষণের স্বর্গরাজ্য বাংলাদেশ।" এইটা সেটা বিভিন্ন জিনিস বলছেন। কিন্তু আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ভিকটিমস, আমি ভিকটিমদের প্রতি কমপ্লিট রেসপেক্ট রেখেই বলছি, এবং এটা কিন্তু আমি রেপ জাস্টিফাই করার জন্য বলছি না, বা ধর্ষণকে জাস্টিফাই করার জন্য মোটেও বলছি না। আমি খালি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেওয়ার চেষ্টা করছি। আমি স্ট্যাটিস্টিক্স এর লোক। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডয়েচে ভেলের তথ্য অনুযায়ী বা আপনার পপুলেশন রিভিউর তথ্য অনুযায়ী, যে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে ৪১ তম দেশ। বাংলাদেশের আগে দক্ষিণ আফ্রিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, আমেরিকা, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ইসরায়েল, ফ্রান্স, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়ার মতো উন্নত বিশ্বের দেশও কিন্তু বাংলাদেশের চেয়ে আগে। তার মানে এই না যে আমরা আমরা আমাদের দেশে বিচার নাই, বা আমাদের দেশে হচ্ছে যে সেই কালচার নাই, বা আমাদের দেশে আমরা সেই সমাজ নাই, আমরা মেইনটেইন করতে পারছি না বলে আমাদের দেশে রেপ বেশি হচ্ছে। ব্যাপারটা কিন্তু তা না। অন্যান্য দেশেও কিন্তু রেপ হচ্ছে। কিন্তু আমি কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করছি না একবারও। রেপ আমাদের দেশে রেপ 0 হোক, আমি সেটা চাই। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে পরিস্থিতিটা কি? পৃথিবীর সব দেশেই জিনিসটা হচ্ছে। এখন প্রশ্ন আসে যে বাংলাদেশের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের ট্রেন্ড আপনি যদি ধরেন যে ২০১৯ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে প্রায় ৫,৪০০ টি। আম সে অনুযায়ী বাংলাদেশে ধর্ষণের হার ৩.৮, প্রতি ১,০০,০০০ নরনারীর মধ্যে প্রায় ৪ জন নারী বা শিশুকে ধর্ষণের শিকার হতে হয়। এটা কিন্তু মানে আমি যেটা বলব যে আপনি যদি ১৯৯১, ২০০১, ২০১১, ২০১৮ এভাবে যদি হিসাব করেন, আ আ আ 0.39, 2.37, 2.38, 2.45 থেকে কিন্তু বেড়ে আজকে সেটা কিন্তু প্রায় ৪ এ পৌঁছে গেছে। এটা বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের ওয়েবসাইট থেকে এই তথ্য নেওয়া হয়েছে। তো তার মানে দেখা যাচ্ছে যে প্রতি ১ লক্ষতে প্রায় ৪ জন ধর্ষণের শিকার হচ্ছেন বাংলাদেশে। এবং আপনি যদি বিদেশি ইন্ডিপেন্ডেন্ট একটা সমীক্ষাতে দেখা যাচ্ছে যে এই তথ্য হয়তো পুরোপুরি সত্য নাও হতে পারে। এই তথ্য হয়তো ১০ এও পৌঁছে যেতে পারে। তার মানে ১ লক্ষতে ১০ জন নারী বা শিশু ধর্ষণের শিকার হচ্ছেন বাংলাদেশে। তার মানে হচ্ছে যে এই যে ধর্ষণটা হচ্ছে, তা কারা ধর্ষিত হচ্ছেন? আমি যদি মূল জিনিসে যাই, আমার জন্য কিন্তু বোঝা আমার জন্য সহজ হয়ে যাচ্ছে তাইলে, হ্যাঁ? যে কারা তাহলে ধর্ষিত হচ্ছেন।
ধর্ষিত হচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই নিম্ন আয়ের পেশাজীবী নারী, দরিদ্র স্বল্প শিক্ষিত ছাত্রী, গৃহবধূ, প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া পোশাক কর্মী বা আদিবাসী, বা এরকম ভাবে যাদের ধর্ষণ করলে, যাদের পরিবারে আপনার প্রভাবশালী কেউ নাই, বা যাদের ধর্ষণ করলে সেখান থেকে বিচার হয়তো হবে না, বা ক্ষমতা বলে সেখান থেকে বেরিয়ে আসা যাবে, এই ধরনের লোককে কিন্তু টার্গেট করা হয় ধর্ষণের ক্ষেত্রে, যেটা টার্গেটেড ধর্ষণ। আর যেটা নন টার্গেটেড ধর্ষণ, সেটা হচ্ছে পরিস্থিতির শিকার। যে আপনি বাসে করে যাচ্ছেন রাতের বেলায়, বাসে আর কেউ নেই, একা মহিলা, বাসের ৪-৫ জন আপনাকে পেয়েছে, তো তারা সেখানে রেপ করছে। তো কিছুটা হচ্ছে সুযোগ, আর কিছুটা হচ্ছে টার্গেটেড। তো যেটা টার্গেটেড, সেক্ষেত্রে কিন্তু টার্গেট করা হচ্ছে সেরকম ব্যক্তিদেরকে যাদের সেরকম পাওয়ারফুল লোক তাদের ফ্যামিলিতে নাই। তো সেক্ষেত্রে সামাজিক মর্যাদা ভালো, অবস্থান ভালো, বা যাদের ফ্যামিলিতে পাওয়ারফুল লোক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানে কম হচ্ছে। তবে একই গবেষণায় দেখা যাচ্ছে যে যারা ধর্ষক, তাদের মধ্যে কারা কারা ধর্ষণ করছেন, তো দেখা যাচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 14.9% ধনী ফ্যামিলির সন্তান, 9.1% রাজনীতিবিদদের আত্মীয় বা সন্তান, এবং 4.6% রাজনৈতিক নেতাকর্মী। তো এখানে প্রান্তিক ধর্ষিত নারী এবং শিশুর সামাজিক অবস্থানের সাথে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে ক্ষমতাবান ধর্ষকদের সামাজিক বৈষম্যই কিন্তু বলে দিচ্ছে যে কেন ধর্ষণ হচ্ছে। তার মানে যারা ধর্ষণ করছেন তারা পাওয়ারফুল পিপল, তারা হলে পয়সাওয়ালা লোক, নাহলে রাজনীতিবিদের আত্মীয় স্বজন বা রাজনীতিবিদের সন্তান। অন্যদিকে যারা ধর্ষিত হচ্ছেন তারা প্রান্তিক আয়ের লোক, তাদের আয় নাই, তারা সমাজের অত্যন্ত নিম্ন লেভেলের লোক। তার মানে এই না যে ধর্ষণ সমাজের অন্যান্য অংশে হচ্ছে না, কিন্তু আমি বলছি বেশিরভাগ কোথায় হচ্ছে। এবং আরেকটি ইন্ডিপেন্ডেন্ট সার্ভেতে, ইউনাইটেড নেশনস এর করা একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভেতে তথ্য আপনাকে আমি দিচ্ছি সালাম ভাই। সেখানে বলা হয়েছে প্রায় বাংলাদেশে যারা রুরাল এরিয়াতে থাকেন, গ্রামের অঞ্চলে থাকেন, প্রায় 14.1% তাদের মধ্যে, এবং যারা শহরে থাকেন তাদের মধ্যে 9.5% মানুষ, পুরুষ মানুষ স্বীকার করেছেন যে তারা যে কোনো এক সময় তারা যেরকম ফোর্স সেক্স করেছেন, অনেকটা রেপ যেটাকে বলা হয়ে থাকে। তার মানে দেখেন আপনি, গ্রাম দেশে 14.1 এবং শহরে 9.5% পুরুষ এটা করেছেন বলে তারা স্বীকার করেছেন। হয়তো সবগুলি রিপোর্টেড হয়নি। তো এটা দেখেন, এটা কিন্তু একটা বিগ ইস্যু বাংলাদেশের জন্য। যে কয়টা রিপোর্ট হচ্ছে আমরা জানি, কিন্তু যে কয়টা রিপোর্ট হচ্ছে না তাদের অবস্থাটা দেখেন। আরেকটা যেটা খারাপ এবং অ্যালার্মিং জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় এর প্রতিকার। আপনি দেখেন, যেটা হচ্ছে একটা 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 রিপোর্টে জানা গিয়েছে যে প্রতি 1000 ধর্ষণের মধ্যে মাত্র 374টি পুলিশের কাছে নথিবদ্ধ হয়। 57টি গ্রেপ্তারের ঘটনা ঘটে, এবং 11টি বিচারক প্রক্রিয়ায় যায়, এবং 7টিতে 1 বছরের বেশি শাস্তি দেওয়া হয়, এবং 6টিতে কারাগারে পাঠানো হয়। তো চিন্তা করেন, মাত্র 1000 ধর্ষণ মামলার মধ্যে, মাত্র ধর্ষণের মধ্যে মাত্র 60টিতে 1 বছরের বেশি সাজা হয়, এবং 6টিতে কারাগারে পাঠানো হয়। তো ইমাজিন করেন, বাকি যে এরকম 994 জন যারা এরকম পার পেয়ে গেল, তারা তো এরকম ভাবে উদ্বুদ্ধ হচ্ছে যে আমি একবার ধর্ষণ করে পার পেয়ে গিয়েছি, তাদেরকে বলে সিরিয়াল অফেন্ডার, তারা আবারও এরকম ভাবে সিরিয়ালি অফেন্ড করার জন্য তারা চেষ্টা করবেন। তো এই জিনিসগুলি আমাদের কিন্তু খুব চিন্তা ফেলে দেয়, এবং ধর্ষণের ঘটনা কিন্তু বেড়েই যাচ্ছে। মানবাধিকার সংস্থা ও সালিশ কেন্দ্র আশোকের হিসাব অনুযায়ী এটা কিন্তু বেড়েই যাচ্ছে। 2019 সালে 1413 জন নারী ধর্ষণের শিকার হন। 2018 সালে এটা ছিল 732। তো এটা কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু। তো এই যে বেড়ে যাচ্ছে, যে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যালার্মিং আমাদের সবার জন্যই। এবং এজন্য বিভিন্ন বিভিন্ন যে সংস্থা তারা কিন্তু দাবি করছে, যেমন বেসরকারি সংস্থা নারী পক্ষ, তারা দাবি করছে যে এই ঘটনাগুলি ঘটছে সাজা না হওয়ার কারণে, বা নামমাত্র সাজা হওয়ার কারণে, বা দৃষ্টান্তমূলক সাজা না হওয়ার কারণে। তো এখন আমরা জানি যে এই ধরনের ক্ষেত্রে যে সাক্ষ্য আইনের যে বিতর্কিত ধারা যেগুলো এখনো বহাল আছে, এগুলো কিন্তু আমাদের জন্য খারাপ। কারণ ধর্ষণের শিকার কোনো নারী আদালতে বিচারের সময় অভিযুক্তের কৌশলী ও তার চরিত্র নিয়ে নানা ধরনের কটূক্তিমূলক আপত্তিকর প্রশ্ন করেন, যা ভিকটিমকে আদালতে বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি করে। ভিকটিমকে মানসিকভাবে হেনস্থা করতেই এমন কৌশল নেন আসামির আইনজীবীরা। ব্রিটিশ আমলে 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 155(4) ধারা অনুযায়ী এই দুশ্চরিত্র শব্দটি বলা যায়। তো সেই ব্রিটিশ আমলের যে ধারা 1872 সালের, সেই ধারা অনুযায়ী একজন রেপ ভিকটিমকে পর্যন্ত দুশ্চরিত্র বলা যায়। আপনি চিন্তা করেন, সেই ধারাটা বাতিল করতে সরকারের কাছে সুপারিশ করা হয়েছে আইন কমিশনের পক্ষ থেকে। এই সুপারিশ কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। এছাড়া ধর্ষণের মতো অপরাধের তীব্রতা রোধে আইনের অস্পষ্টতা দূর করতে হবে। ধর্ষণের বিচার ও বিচার প্রক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা বিধান ও ধর্ষণ সংক্রান্ত হাইকোর্টের রায় ও আদেশগুলি একত্রকরণের জন্য পূর্ণাঙ্গ আইনের প্রয়োজন রয়েছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করেন। এ বিষয়ে
এই বিষয়ে কিন্তু আমাদের আসলে মানে খুব অনেক গ্যাপ রয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে মানে ধর্ষণের শাস্তি কি? আপনি যদি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে বর্তমান হারে যেভাবে যৌন সহিংসতা ও ধর্ষণের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর বাস্তব প্রয়োগের লক্ষ্যে বিচারাধীন মামলার সংখ্যা অনুপাতে পর্যাপ্ত ট্রাইব্যুনাল কিন্তু ওইভাবে নাই। আপনি চিন্তা করেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ ধারা মতে কিছু সাজা আছে আমরা জানি যে ৯ এর ১ এর ধারা অনুযায়ী যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। এছাড়া হচ্ছে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষিত নারী বা শিশুর মৃত্যু ঘটে, তাহলেও কিন্তু ওই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। এভাবে অনেকগুলি ধারা, প্রায় ৫টি ধারা রয়ে গেছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯ এবং সেই ধারার এছাড়া ৩৭৫ ধারায় বর্ণিত ধর্ষণের সংজ্ঞাকে নতুন করে একটা শাস্তি বর্ধিত করা হয়। উক্ত আইনের ৯ এর ১ উপধারা মতে যে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত আসামি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তো এরকম ভাবে কিন্তু বেশ কিছু আইন এখানে আছে। এমনও একটা আইন আছে যেটা আমি আপনার নজরে আনতে চাই। একটা আইন আছে যেটা ৯ এর ৪ উপধারায় পৃথক শাস্তি হিসেবে বর্ণিত আছে। উক্ত আইনে প্রতারণা ও প্ররোচিত করে শারীরিক সম্পর্ক স্থাপনকে ধর্ষণ হিসাবে সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো চিন্তা করে দেখেন, ধর্ষণের কিন্তু একটা সংজ্ঞা আমরা পাচ্ছি, যদিও সেই সংজ্ঞাটা এলাবোরেটিভ না, বেশ সংক্ষিপ্ত, মাত্র ৫টি ধারা। তো সেই ধারার মধ্যে কিন্তু আমরা কিন্তু একটা সংজ্ঞা পাচ্ছি, যদিও সেই সংজ্ঞাকে আরো এলাবোরেট করা দরকার বলে আমি মনে করি এবং আইন বিশেষজ্ঞরা মনে করেন। কিন্তু যতটুকু আছে ততটুকুর মধ্যেও কিন্তু আমরা যারা রেপ করছে বা ফোর্সড রেপ করছে বা জোর করে যারা সেক্স করছে তাদেরকে কিন্তু আমরা সেটার মধ্যে ধরে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু এগুলির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আইন যেটা আছে সেটা ইমপ্লিমেন্টেশনটা ভাই হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ সরকারের কিছু কাজ পজিটিভ, যেরকম ভাবে আপনি চিন্তা করেন যে ২০০০ সালে যে আইন যেটা করা হয়েছে ২০০৩ সালে উক্ত আইনের সংস্কার করা হয়। এছাড়া বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। ২০১৮ সালে নতুন করে ৪১টি এবং ২০২০ সালে আরো ৬টি ট্রাইব্যুনাল বৃদ্ধি করা হয়। বর্তমানে ১০১টি ট্রাইব্যুনালে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়েরকৃত প্রায় ১,৭০,০০০ মামলার কাজ চলছে। আপনি চিন্তা করেন ১০১টি ট্রাইব্যুনাল, মামলা হচ্ছে ১,৭০,০০০। তার মানে প্রায় প্রতিটি ট্রাইব্যুনালকে প্রায় ১৬৮৩টি করে মামলা পরিচালনা করতে হচ্ছে। আপনি চিন্তা করেন ট্রাইব্যুনাল সরকার যদিও পজিটিভলি করেছে, কিছু ট্রাইব্যুনাল ইনক্রিজ করেছে, কিন্তু এটা কিন্তু এনাফ না। দ্যাট ইজ নট এনাফ। ১৭ কোটি মানুষের দেশ বা ১৬ কোটি মানুষের দেশ, যে পরিমাণ ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল বা যত দ্রুত বিচার হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। আরেকটা পজিটিভ জিনিস যেটা বাংলাদেশ সরকার করেছে, আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, সেটা হচ্ছে যে আগে একটা টু ফিঙ্গার টেস্ট একটা রুল ছিল ব্রিটিশ আমল থেকে। সেই টু ফিঙ্গার টেস্টের যে রুল, এটার কারণে বহু ধর্ষণের শিকার মা বোনেরা কিন্তু যেতেন না। তো সেই টু ফিঙ্গার লটা কিন্তু বাংলাদেশ হাইকোর্ট সেটা ব্যান করেছে ২০১৮ সালের ১২ই এপ্রিল। সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী সরকারের ক্ষেত্রে একটা পজিটিভ, একটা আমি মনে করি যে একটা কাজ। তো এছাড়া যে ট্রাইব্যুনালগুলি করা হয়েছে সেগুলি পজিটিভ কাজ, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে যে বিচারগুলি লেংথি ওয়েতে চলে, আপনি তো দেখেছেন যেটা আমি একটু আগে আপনাকে বলেছি যে ১০০০টির মামলার মধ্যে মাত্র ৩৫৪টি নথিভুক্ত হয়, এর মধ্যে মাত্র শেষে গিয়ে মাত্র ৬টির জন্য লোকজনদেরকে কারাগারে পাঠানো হচ্ছে। তার মানে এই যে লম্বা সময় ধরে ১.৫-২ বছর ৩ বছর ধরে যে বিচার চলছে, এই সময় কিন্তু অনেকে কন্টিনিউ করতে পারেন না এবং অনেক রেপ ভিকটিম তারা কিন্তু এই যে উকিলের পয়সা, উকিলের টাকা দেওয়া এবং এই ৩ বছর ধরে কন্টিনিউয়াসলি ডেটের পর ডেট আদালতে যাওয়া, এটা কিন্তু তারা করে উঠতে পারতেছেন না। এবং বিচার বিভাগেও সমস্যা আছে। এটা যদি আমি না বলি সেটা আমার ক্ষেত্রে হিপোক্রিসি হবে। আমাদের বিচার বিভাগেও সমস্যা আছে। যে কেসগুলি আপনার ভাইরাল হচ্ছে, যে কেসগুলি মিডিয়াতে আসছে, আমরা সেই কেসগুলি অতি দ্রুত আমরা সলভ করছি। যেরকম ধরেন সিলেটের এমসি কলেজের যে ধর্ষণের মামলাটা, সবগুলো আসামিকে কিন্তু অতি দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। এবং নোয়াখালীর বেগমগঞ্জে যে বিবস্ত্র করে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার যারা দায়ী ছিলেন তাদের প্রত্যেকেই কিন্তু অলমোস্ট প্রত্যেকেই কিন্তু অ্যারেস্ট করে ফেলা হয়েছে এবং তাদেরকে বিচারের জন্য পাঠানো হয়েছে। তা অনেকে মনে করেন যে বাংলাদেশে অ্যারেস্ট হচ্ছে পরে আর বিচার হচ্ছে না, তারা বের হয়ে চলে আসতেছেন। এই কথাটা এন্টায়ারলি ট্রু না। এদের মধ্যে অনেকেরই বিচার হচ্ছে। যেরকম ভাবে আমি আপনাকে ইচ্ছা করলে আপনি যদি চান আমি কয়েকটা নামও আপনাকে বলতে পারি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেটার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের এগুলি মেক সিউর করতে হবে যে প্রতিটা বিচার সরকার যাতে স্বতঃপ্রণোদিত হয়ে এই বিচার কার্যক্রমগুলি রান করে এবং যারা এই ভিকটিম হচ্ছেন রেপের তাদেরকে যাতে সরকার প্রোটেক্ট করে
এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলিকে আমি ধন্যবাদ জানাই যে যারা একসময় 10, 15, 20 বছর আগে যেখানে রেপ ভিকটিমদের নাম দেওয়া হতো, ছবি দেওয়া হতো, এখন সেটা দেওয়া হয় না। ইটস এ গুড সাইন, বাট এট দ্য সেম টাইম আমাদের চেষ্টা করা উচিত যে ধর্ষণদের যারা ভিকটিম তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের তাদের উদ্দেশ্যে তাদেরকে প্রোটেকশন দেওয়া, এবং যেই আপনার যে ঢিমে তালে যে 1.5 লক্ষাধিক মামলা ঝুলে আছে, এসব মামলার যে বিচার ঢিমে তালে হচ্ছে, সেগুলি বছরে মাত্র 3.6% মামলা নিষ্পত্তি হচ্ছে। তো এগুলা কিন্তু একটু বাড়ানো দরকার। এছাড়া পুলিশের তদন্তের ত্রুটি এবং অবহেলা, ফরেনসিক টেস্টের সীমাবদ্ধতা, প্রভাবশালীদের চাপ এবং সামাজিক কারণে এরকম হচ্ছে বলে অনেকে মনে করেন। তো এইসব জিনিসপত্রগুলি আমাদের যদি মাথায় থাকে, সেগুলি কিন্তু আমাদের জন্য একটু বেটার হবে। তো এইজন্য আমি মনে করি যে ভাই 1টা 2টা জিনিস না, এই সবগুলো জিনিস কিন্তু একসাথে জড়িত। যে আসলে যে আইন যেটা করা হয়েছে, সে আইনকে আমি মনে করি যে আরো স্ট্রং করা উচিত। যে পৃথিবীর, আপনি হয়তো জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন। আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু মিডল ইস্টের দেশ সৌদি আরব সহ অন্যান্য দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তো বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ডিপেন্ড করে, এটা যাবজ্জীবন হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, ডিপেন্ডিং অন দি সার্কামস্ট্যান্সেস। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা নাই। আইন আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনটা নাই। এবং বাংলাদেশ পুলিশের, আমার প্রচুর বন্ধু, বড় ভাই, ছোট ভাই বাংলাদেশ পুলিশে আছেন, তারা অত্যন্ত যোগ্যতার সাথে অত্যন্ত ভালোভাবে তাদের কাজকর্ম করছেন। কিন্তু এটাও সত্য যে বাংলাদেশ পুলিশ এরকমও কর্মকর্তারা আছেন যারা হয়তো সেরকম ভাবে সেই কাজটা করছেন না, বা তারা তাদের দায়িত্ব অবহেলা করছেন। তো আমি তাদের প্রতি আমি অনুরোধ করব যে আপনাদের মা বোনদের সাথে যদি ধর্ষণ হতো, তাহলে যেরকম গুরুত্ব সহকারে আপনি কাজটি করতেন, সেরকম বাংলাদেশের যে কোনো মা, যে কোনো বোন, যে কোনো মহিলার ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে আপনাদেরও একটা আইনি একটা দায়িত্ব থেকে আপনাদের নিজ দায়িত্বে এই ধর্ষণের যারা ধর্ষণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। সব ধরনের প্রভাব প্রতিপত্তিকে এড়িয়ে তাদের কমপ্লিট ভাবে তাদেরকে আইনের মুখোমুখি করানোটা আমি মনে করি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো এইজন্য আমি এন্ডিং টানবো, কনক্লুশন দিব ভাই। সেটা হচ্ছে যে হ্যাঁ, ধর্ষণের যেই যে আন্দোলন যেটা হচ্ছে, আমি মনে করি সেটা ঠিক আছে, বাট সেটা কিন্তু আবার বাড়াবাড়ি পর্যায়ে যাতে না হয়ে যায়। যে ধর্ষণ যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সিলেটের এমসি কলেজে যারা করেছে অ্যারেস্ট করা হয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জে যারা করেছে তাদের অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিচার হবে। বিচার যদি না হয় আপনি তখন আন্দোলন করেন, আমি মেনে নিব, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এখন শেখ হাসিনার ছবি পোড়ানো এবং হচ্ছে বাংলাদেশ সরকারের পতন চাওয়া, এটা কতটুকু যৌক্তিক এটা আপনি ভালো করে বুঝতে পারতেছেন। তো আমি চাই না যে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করুক। যে এখানে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, যাদের বিরুদ্ধে এই ঘটনাটা ঘটেছে, আমি তাদের জন্য সহমর্মিতা প্রকাশ করছি, এবং এই বিচার বাংলার মাটিতে হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। বাট এট দ্য সেম টাইম যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, যে এই ধরনের দু একটা ঘটনার কারণে শেখ হাসিনার ছবি পোড়াচ্ছেন এবং বাংলাদেশ সরকারের পতন চাচ্ছেন, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তো সেই জন্য আমি বলবো যে হ্যাঁ, বিচার চাইবো, আমিও চাইবো, আপনিও চাইবেন, এবং সেই বিচার বাংলাদেশ সরকার করবে। কিন্তু এর মানে এই না যে সেইটাকে একজন ধর্ষিতা মহিলাকে সামনে রেখে আপনাদের যে মোটো, আপনাদের যে ডিফারেন্ট কাইন্ড অফ মোটো আছে, ডিফারেন্ট কাইন্ডের যে আপনাদের চিন্তা চেতনা সরকার পতনের, সেটা কিন্তু আসলে ঠিক হবে না। তো আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন করছেন, মেয়েরা স্কুলে পড়ছে, মেয়েরা চাকরি করছে। আজকে বাংলাদেশের কতগুলি থানায় যে মেয়েরা টিএনও এবং ম্যাজিস্ট্রেট, এবং আমার নিজের থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিলা, ম্যাজিস্ট্রেট মহিলা, এরকম ভাবে বাংলাদেশে কিন্তু মহিলারা এখন এগিয়ে আসছেন। তারা সরকারি কর্মকর্তা, তারা সরকারি কর্মচারী, তারা পুলিশ, তারা আর্মি। তো এই যে নারীর ক্ষমতায়ন, সেটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা করেছেন, এবং এটা বাড়ছে। এবং আমি মনে করি এটা যখন নারীরা যখন ক্ষমতায়িত হবেন, তখন আস্তে আস্তে কিন্তু এই নারী নির্যাতনটা আস্তে আস্তে কমে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা সুন্দর বিশ্লেষণ শুনলাম। তো যেটি বলা হচ্ছে যে বিশিষ্টজনরা যেটি প্রতিক্রিয়া দিয়েছেন যে ঘাটতি পারিবারিক মূল্যবোধের, এবং সেখানে আমাদের রাশেদা কে চৌধুরী, তিনি সাবেক উপদেষ্টা, তিনি বলেছেন যে পরিবারের উচিত অপরাধী সন্তানকে ধরিয়ে দেয়া। তো আপনি এই পারিবারিক যে বিষয়গুলো, যে পরিবারের যে দায়িত্ব, তো সেই বিষয়টি যদি একটু আপনি বিশ্লেষণ করেন। জি, ধন্যবাদ ভাই। আসলে দেখেন, আমরা তো আসলে অনেক ক্ষেত্রে অনেক কিছু দায়ী করি, তাই না? আমরা একসময় বলছিলাম, যেরকম অনেকেই বলছিলেন, অনেক ইসলামি মাইন্ডেড লোকেরা প্রায়ই বলেন, হ্যাঁ, পর্দা করে নাই বলে তার রেপ হয়েছে। বা বা হচ্ছে আপনার, হ্যাঁ, এই যে মেয়ের পোশাক-আশাক ভালো না, মেয়ের আপনার ইয়ে ভালো না, চলন-বলন ভালো না।
ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলে আমরা ধর্ষণকে জাস্টিফাই করার চেষ্টা করি, কিন্তু এটা কখনোই জাস্টিফাই করা উচিত না। একটা মেয়ে কি পোশাক পরবে শালীনতার মধ্যে থেকে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটার মানে এই না যে একজন রেপ করবে আমি সেটার জন্য জাস্টিফাই করব। তো আপনি দেখেন, আমি সায়েন্টিফিক্যাল ভাষায় যদি আপনাকে আমি বলি, তাহলে বলতে হবে যে বিভিন্ন ধরনের রেপ আছে। পেনেট্রেটিভ রেপ, স্ট্যাটুটরি রেপ, ম্যারিটাল রেপ, ডেট রেপ, গ্যাং রেপ, মেল রেপ। তো বিভিন্ন রেপের কিন্তু ডেফিনিশন আছে বিদেশে। প্রতিটা রেপের ডিফারেন্ট ডেফিনিশন হয়। তো এই যে রেপগুলি যারা হচ্ছে, যারা করছেন, তো তারা কিন্তু যারা করছেন তারা মনে করেন যে মেয়েরা এই সেক্স চাচ্ছে কিন্তু আমাকে বলতে পারছে না। আর তার ড্রেস এত এত প্রভোকেটিভ যে আমার এটা করতে হবে। বা অনেকে মনে করেন যে আমি প্রিভিলেজড, আমার এটা করতে হবে। যে আমি যদি এটা করি সে আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। তো এরকম ভাবে অনেকে এটা করেন। তো সেক্ষেত্রে আমি যেটা জানতে চেয়েছি সায়েন্টিফিক্যালি যে এই সমস্যাটা কি? যারা এই ধরনের রেপ করেন তাদের সমস্যাটা কোথায়? তো আমি দেখেছি তাদের কিছু সমস্যা হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, যে তারা মানসিকভাবে অসুস্থ। তারপর হচ্ছে মনে করেন যে তাদের ব্রেইন ড্যামেজ বা লার্নিং ডিসেবিলিটি থাকে কিছু মানুষের মধ্যে। আর কিছু মানুষের থাকে প্যারাফিলিয়া। মনে করেন যে তারা মিনিমাম ধরেন ৬ মাস রিকারেন্ট বা ইনটেন্স বা সেক্সুয়ালি অ্যারাউজিং ফ্যান্টাসির মধ্যে থাকে। এই জিনিসটা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে যারা পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। তারা ছবিতে বা মুভিতে পর্নোগ্রাফির মাধ্যমে তারা যখন বারবার এটা দেখেন, দেখে তাদের কাছে মনে হতে থাকে এটা নরমাল। তখন ফার্স্ট সুযোগ যেটা পান, অনেকটা ড্রাগ এডিক্টের মতো। একটা ড্রাগ এডিক্ট যখন টাকা পায় সে সাথে সাথে গিয়ে ড্রাগ কিনে এডিক্টেড হয়। তেমনি ভাবে যারা পর্ন এডিক্ট বা যারা সেক্স এডিক্ট তারা কিন্তু চান্স পেলেই তারা এটা করে। তাদের মাথায় ওটা ঘুরতে থাকে এবং দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দি কনসিকুয়েন্সেস। তারা কনসিকুয়েন্স কি হবে এটা ভাবে না, তারা যা সুযোগ পেলে এই কাজটা করে। তো এবং এছাড়া আপনি দেখেন যাদের ইন্টিমেসি বা অ্যাটাচমেন্ট প্রবলেম আছে যেসব মানুষের, যারা ব্যক্তিগতভাবে যার কোনো গার্লফ্রেন্ড নাই বা ওয়াইফ নাই, বা যে হইতেছে মহিলাদের সাথে ইন্টিমেট হতে পারে না কিন্তু তার সেক্সুয়াল ডিজায়ার আছে, এই ধরনের মানুষ কিন্তু এই ধরনের রেপ করে। এছাড়া কিছু মানুষের কগনিটিভ ডিসঅর্ডার থাকে। যেমন তারা ভাবে যে মেয়েদেরকে জানা সম্ভব না। মেয়েরা সেক্স অবজেক্ট, বা মেয়েরা হইতেছে আপনার আনকন্ট্রোলেবল সেক্স ড্রাইভ প্রভোকেট করে, বা আমি এনটাইটলড যে একজন মেয়েকে সেক্স করতে আমার আন্ডারে যারা কাজ করে, বা আমার গ্রামে যেসব অধস্তন গ্রামবাসী আছে তাদের মেয়েদেরকে রেপ করার জন্য আমি এনটাইটলড। তো এই ধরনের মানুষ, কিছু মানুষ আছে যাদের মেন্টাল সমস্যা আছে। তো তারা হইতেছে এই মেন্টাল ইস্যুটার কারণে তারা এই ধরনের কাজগুলি করে। আবার কিছু লোক আছে যারা অপরচুনিস্টিক। যেমন আমি একটু আগে বলেছি যে একজন মহিলা রাত ১১টার সময় বাসে করে কোথাও যাচ্ছে, বাসে আর লোক নেই, ৪-৫ জন কন্ডাক্টর সহ এরা চিন্তা করলো অপরচুনিটি পেয়েছি, রেপ করে ফেলে। বা একটা মেয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছে, তাকে ধরে নিয়ে ক্ষেতের মধ্যে রেপ করে ফেলছে। যে এটাকে বলে অপরচুনিস্টিক রেপিস্ট। তারপর হচ্ছে কিছু আছেন এংরি, কিছু মানুষ হচ্ছেন এংরি, হয়তো গার্লফ্রেন্ড তাকে রিজেক্ট করেছে, বা অন্য কেউ রিজেক্ট করেছে, বা কোনো মেয়ের কাছ থেকে সে ভালোবাসা পাচ্ছে না। এংরি হয়ে সে প্রথম সুযোগেই কিন্তু এই কাজটা করছে। বা কেউ ওই যেটা বললাম যে আ কেউ আছে স্যাডিস্টিক, যারা হচ্ছে কেউ আছে ভিনডিকটিভ। তারা হইতেছে আসলে খুবই মেন্টালি এতটাই ডিস্ট্রয়েড তারা। তারা হয়তো জেলখানায় গিয়েছে, বা কোনো ছোটবেলায় তার বাবা-মা তাকে এত বেশি পিটিয়েছে, বা কোনো মেয়ে তাকে পিটিয়েছে, বা তার মা পিটিয়েছে। কিছু মানুষ থাকে যে মেন্টালি তারা হইতেছে আপনার ভিনডিকটিভ বা স্যাডিস্টিক। তারা কিন্তু এই ধরনের রেপ করে। তো এইজন্য আমি বলব যে রেপের উপরে মনে করেন যে আপনি যদি একটা পারেন ২-৩ টা বই আপনি পড়তে পারবেন যে এত ব্যাপকভাবে বিদেশে গবেষণা হয়েছে। তো এইজন্য শুধুমাত্র এটা বলা যে পারিবারিকভাবে একটা ছেলেকে করলেই হয়ে যাবে, সে রেপ করবে না। নট নেসেসারি। হ্যাঁ? তো এইজন্য আপনার যেটা দরকার যে একটা আম আমি মনে করি যে ধর্ষণ হবার মতো যে পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে এবং এক শ্রেণীর লোক যে সুযোগ নিচ্ছে, সেটা থেকে কিন্তু আমাদের আ আ সরে আসতে হবে। যেরকম ধরেন আমি যেটা আপনাকে বললাম, এক শ্রেণী হচ্ছে বিকৃত মস্তিষ্কের লোক, আরেক শ্রেণী হচ্ছে আপনার ক্ষমতাবান লোক। তো এরা কিন্তু এই ২ ধরনের লোকই কিন্তু ধর্ষণটা করছে। তো এখন সমস্যা হচ্ছে যে আমরা যারা সুশীল সমাজের লোক আছি, এখন ধর্ষণটা যদি করে থাকে একটা মেন্টালি রিটার্ডেড একটা লোক, আমি কিন্তু সেটা নিয়ে খুব বেশি চিল্লাপাল্লা করতেছি না। কারণ পুলিশ তারে অ্যারেস্ট করছে, আমার আন্দোলন শেষ। কিন্তু এই ধর্ষণটা যদি আওয়ামী লীগের কেউ করে থাকে, তাহলে কিন্তু পুলিশ অ্যারেস্ট করার পরেও আমার আন্দোলন থামতেছে না। আমি কিন্তু আন্দোলন করে যাচ্ছি, সরকার পতন চাচ্ছি। তা আমাদের কিন্তু এরকম হিপোক্রেটিক হইলে হবে না। আমাদের ২ টাতেই কিন্তু সেম ওয়েতে আমাকে আন্দোলন করতে হবে। যে হ্যাঁ, এটা কি নরমাল একটা ক্ষমতাবান লোক করেছে নাকি সরকারের একটা লোক করেছে? ইট ডাজন্ট ম্যাটার। ২ টার জন্যই আমাকে চাইতে হবে। যেরকম একটা রিসেন্ট এক্সাম্পল দেই। যে সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদ ঢাকা ইউনিভার্সিটির, সেখানকার একটা মেয়ে কর্মী কয়েকদিন আগে তার উপর কয়েক মাস ধরে হওয়া রেইপের কিন্তু একটা অভিযোগ সে করেছিল। এবং আমি আপনাকে সংবিধানের একটা ৯ এর একটা ধারা আপনাকে আমি বলেছি। সেখানে কিন্তু আছে যে কাউকে যদি প্রলোভন দিয়ে বা প্রতারণা করে তার সাথে সেক্স করা হয়, এটাও কিন্তু এক ধরনের ধর্ষণ। সেই আইনে কিন্তু ওই ছেলেকে অ্যারেস্ট করা যেত, তার বিচার করা যেত। কিন্তু সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে কথা উঠল কি? যে না,
এই নুরুকে হাসিল করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকারের ছেলেরা খুব ভালো, তারা কিচ্ছু করে নাই, এবং ওই মেয়েকে বরং হেনস্থা করা হয়েছে। অন দি আদার হ্যান্ড, যখন এমসি কলেজের ছাত্রলীগের ছেলেরা এই কাজটা করলো, তখন কিন্তু সারা বাংলাদেশ ফেটে পড়তেছে। তো এইটা কিন্তু এক ধরনের হিপোক্রেসি, যে সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদের ছেলে করছে, কিচ্ছু হয় নাই, এটা সরকারের একটা কুচক্র, সরকারের একটা কনস্পিরেসি। আর যখন ছাত্রলীগ করছে, তখন সরকার পতন আন্দোলন করতে হবে। তো এই ধরনের যে হিপোক্রেসি, এটা থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে। দুইটাই কিন্তু ক্রাইম, এবং দুটারই বিচার করা অত্যন্ত জরুরি। এবং এই জন্য আমি যেটা বলতে চাই, সমাধান কি? সমাধান আপনি বললেন যে পারিবারিক ভাবে যেটা করার কথা বলা হয়েছে, কিন্তু আমি মনে করি যে এটা তো গেল যে ধর্ষক তার পরিবারের পক্ষ থেকে, যেটা আপনি বলতে চাচ্ছেন, যে ধর্ষিত হচ্ছে যে ভিকটিম, তার পক্ষ থেকে আমি মনে করি সবচেয়ে বড় যেটা সমাধান, সেটা হচ্ছে আত্মরক্ষা। আমি জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আত্মরক্ষা করার জন্য আমাদের করতে হবে। সেজন্য আমি যেটা বলতে চাচ্ছি, যতদিন পর্যন্ত আমরা মানুষ না হচ্ছি, আমি জানি না কবে হব, ততদিন পর্যন্ত আমাদের নারীদের অত্যন্ত সাবধানে ভ্রমণ করতে হবে, স্পেশালি যদি রাতে ভ্রমণ করেন, স্পেশালি যদি এরকম জায়গায় যান যেখানে তার সাথে কেউ নেই, সেক্ষেত্রে তাকে একটু সাবধানে থাকতে হবে, সাবধানে ভ্রমণ করতে হবে। এবং যেখানে একা ট্রাভেল হচ্ছেন এবং আপনি দেখছেন যে 4-5 জন লোক একসাথে হয়ে কিছু একটা করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যাল হইতে হবে। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যদি আত্মরক্ষার জন্য আরো ভালো কিছু উপায় বের করেন, যেরকম আত্মরক্ষার কৌশল আপনি যদি শেখেন, তো এটা শিখতে মাত্র একদিনের মার্শাল আর্টস ট্রেনিং হলেই হয়। জাস্ট একদিনের একটা ট্রেনিং নেবেন, আমি আশা করি যে নর্মাল যারা রেপ করতে আসে, আপনি তাদেরকে ডিটার করতে পারবেন খুব ইজিলি। সেজন্য আমি বাংলাদেশের সমস্ত মেয়েদেরকে, আমি মনে করি বাংলাদেশের সমস্ত স্কুলে এটা বাধ্যতামূলক করা উচিত, যে তাদের যেন আত্মরক্ষার একটা দিন হলো, মাসে একটা দিন হলো একটা ট্রেনিং দেওয়া হয় কিভাবে আত্মরক্ষা করা যায়। এবং সেটা যদি তাদের শেখানো হয় বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের মেয়েদের, আমি মনে করি ইনশাল্লাহ বাংলাদেশের রেপের সংখ্যা, আমি মনে করি 60-70% বাংলাদেশে কমে যাবে, যদি মেয়েদেরকে আত্মরক্ষার একটা শিক্ষা দেওয়া হয়। এবং এছাড়া বাংলাদেশে যারা আইনের রক্ষক, তারা যেন ভক্ষক না হন, তারা যাতে দ্রুততম সময় কেস ফাইল করেন, আসামিদের ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে বিচারের বন্দোবস্ত করেন। এছাড়া ধর্ষণের 72 ঘন্টার মধ্যে ফরেনসিক পরীক্ষা না হলে কিন্তু প্রমাণ অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে ডিলে না করে তাদেরকে এটা যাতে হেল্প করা হয়, এবং উচ্চতর আদালতে আমি মনে করি যে ডিএনএ ডেটাবেস, এবং যারা হচ্ছে সিরিয়াল অফেন্ডার, তাদের একটা ডেটাবেস রক্ষা করা এবং তাদেরকে সবসময় ফলো করা, মনিটর করা, এই জিনিসগুলো আমি মনে করি যে করা উচিত। দ্রুত বৃত্তে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো উচিত, শক্ত আইন তৈরি করা উচিত, ইমপ্লিমেন্টেশন দরকার। তো সরকারি ভাবে কিন্তু একটা অংশ, যে আমি সরকারি ভাবে কঠিন আইন করা দরকার, দৃষ্টান্তমূলক আইন করা দরকার, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া দরকার। যেমন মিশরে মৃত্যুদণ্ড দেওয়া হয় একদম ওপেনলি। মিশরের বিভিন্ন যেসব জায়গায় হয়, তারা একদম ওপেনলি একটা মৃত্যুদণ্ড দেয় এই দৃষ্টান্তমূলক শাস্তির কারণে, যাতে অন্য কেউ সেটা না করে। তা আমি বলছি না যদি মৃত্যুদণ্ড দেওয়া হোক বা ওপেনলি দেওয়া হোক, সেটা আমি রেকমেন্ডেশন আমি করছি না, এটা সরকার করবেন, সরকার দেখবেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং বেশিরভাগ 1000 ধর্ষণের মধ্যে মাত্র 6টা কেস, এটা কিন্তু আসলে আনএক্সেপ্টেবল। আমি মনে করি 1000 কেসের মধ্যে 1000 কেসই যাতে শাস্তি দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের দেখতে হবে, মেকশিওর করতে হবে সরকারের পক্ষ থেকে। আর আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের স্কুলগুলাতে যেরকম ভাবে ছেলেদেরকে আলাদা করে দেওয়া হয়, মেয়েদের আলাদা করে দেওয়া হয়, এবং ছেলেদেরকে মেয়েদের সম্পর্কে একটা মিস্ট্রি তৈরি করে রাখা হয়, এবং যে বিভিন্ন ধরনের এডুকেশনের একটা অংশ আমরা ধর্মের কারণে অনেক সময় শেখাতে চাই না, বা আমরা মেক শিওর, মানে আমরা একটা একটা যে দুই জেন্ডারের মাঝখানে একটা মিক্স করতে পারি না, বা একটা ব্যালেন্স করতে পারি না, এটা থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের প্রতিটা ছেলে, আমাদের যেসব সংসারে বড় হচ্ছে, তারা যাতে মেয়েদেরকে রেসপেক্ট করে বড় হয়, এবং মেয়েদেরকেও সেভাবে বড় হতে হবে যাতে হচ্ছে যে তারা মানে অপরাধ না করেন, যেরকম ভাবে প্রতারণা করা, বা একজন হয়ে 10 জনের সাথে প্রেমের অভিনয় করা, বা এই ধরনের টুকটাক যে কাজকর্মগুলি হচ্ছে, এগুলি না করা। এবং পর্নোগ্রাফি বাংলাদেশ থেকে কমপ্লিটলি হয়তো বন্ধ করে দেওয়া উচিত, যেটা হয়তো এক ক্ষেত্রে হয়েছে, বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে পর্নোগ্রাফিক সাইট। তো এখন ভিপিএন দিয়ে অনেকে এই কাজটা করে। তো সেক্ষেত্রে আমি সেটার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো, যাতে বাংলাদেশে যে ভিপিএনটা ব্যবহার করে যাতে পর্নোগ্রাফি না অ্যাক্সেস করতে পারে, সেটা হয়তো চেষ্টা করা উচিত। আরেকটা জিনিস সামাজিকভাবে করা উচিত সালাম ভাই, যেটা আমি বলতে চাই, সামাজিকভাবে ইসলামে কিন্তু এটা একটা রেকমেন্ডেশন আছে, যে ছেলে যখন বড় হয়ে গেল, 18 হয়ে গেল, 19 হয়ে গেল, 20 হয়ে গেল, আমরা চিন্তা করি কি ছেলে মাস্টার্স পাস করে, চাকরি করে, সেটেল হয়ে 35 বছর বয়সে বিয়ে করবে। ইসলামে কিন্তু সেটার কথা বলে না। ইসলাম বলে ছেলে যখন ম্যাচিউর এনাফ হয়ে গেছে, এবং মোটামুটি মনে করেন 18 থেকে 20 হয়ে গেছে, তার বিয়ে করিয়ে দেওয়ার কথা ইসলাম বলে। তাহলে তার যে সেক্সুয়াল যে ডিজায়ার, সেটা কিন্তু সে তার স্ত্রীর কাছ থেকে সেটা ফুলফিল করতে পারছে।
তো এটা হয়তো একটা সমাধান হতে পারে। আর একটা সমাধান ইসলামিক ওয়েতে যে শাস্তির বিধান দেওয়া হয়েছে সেটা বেশ বেশ মানে শক্ত, সেটার কথা চিন্তা করা যেতে পারে, অথবা এরকম দৃষ্টান্তমূলক শাস্তির কথা চিন্তা করা যেতে পারে। আর ইসলামিক ওয়েতে যদি আপনি মানুষকে, প্রকৃত ইসলামিক ওয়েতে যদি আপনি মানুষকে বড় করেন, আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু ধর্ষণের সংখ্যা অনেক কমে যাওয়ার কথা। তো এই জন্য হইতেছে একজন মানুষকে স্বশিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুশিক্ষিত করার চেয়ে স্বশিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি সালাম ভাই। তো এই জন্য এই সবকিছুরই প্রয়োজন আছে। শুধু একটা সাইড কভার করলে কিন্তু আপনি সমস্ত কিছু কভার করতেছেন না। সেক্ষেত্রে কিন্তু ওই যে অন্ধের হাতি দেখার মতো হয়ে যাচ্ছে। আপনি বলছেন যে হাতি মানে হচ্ছে শুধুমাত্র কান, বা হাতি মানে হচ্ছে শুধুমাত্র সুর, অথবা হাতি মানে শুরু হচ্ছে পা, তা কিন্তু না। হাতি হচ্ছে পুরো পুরো বডিটাই। এই জন্য আমাদের সরকার, সমাজ, তারপর হচ্ছে বাবা মা এবং সন্তান, ছেলে মেয়ে সবারই কিন্তু একসাথে আমাদের যে অংশগুলি আছে, আমাদের প্রত্যেকে যদি আমাদের অংশগুলি নিয়ে না এগিয়ে আসি, আপনি কখনো এই জিনিসটা বন্ধ করতে পারবেন না। ধন্যবাদ সালাম ভাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছিলেন। রাশিদুল হক ভাই, আপনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক সুন্দর কথামালা উপহার দিয়েছেন। দেশে বিদেশে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন এবং পরবর্তীতেও যারা দেখবেন, এবং বাংলা টিভি ৭১-এর কর্তৃপক্ষ সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা টিভি ৭১-কে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানের সমসাময়িক ভাবনায়। আমরা আমাদের দেশের প্রবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি অনেক সুন্দর কথামালা আমাদের উপহার দিয়েছেন। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা টিভি ৭১-এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা, আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, মালয়েশিয়া, চীন, সাইপ্রাস ও হাঙ্গেরি সহ বিভিন্ন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো বিএসবির প্রতিনিধিগণ সরাসরি পরিদর্শন ও কোয়ালিটি বিশ্লেষণ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য পরামর্শ দিয়ে থাকে। বাংলাদেশে প্রায় 60,000 শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছেন। বিএসবি পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, কিংস স্কুল অ্যান্ড কলেজ, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, উইনসাম স্কুল অ্যান্ড কলেজ, ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অফ এভিয়েশন, ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন এট হোম অ্যান্ড অ্যাব্রড।